এখানে আমি মাইক্রোসফট অফিস 2010 ভার্সনটা নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট অফিসের বিভিন্ন ভার্সনের পূর্বে ছিল এবং অনেক জনপ্রিয় ভার্সন ছিল। পূর্ববর্তী ভার্সনগুলোর মধ্যে 2000, 2003, 2007, অফিস এক্সপি এগুলো খুব জনপ্রিয় ছিল। মাইক্রোসফট অফিস 2010 এর একটা সীমাবদ্ধতা রয়েছে। মাইক্রোসফট অফিস 2010 উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 এ চলে না, অর্থাৎ সেটআপ নেয় না এবং উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 তে চালানো যায় না। বাংলাদেশে প্রায় অধিকাংশ লোকই মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 ব্যবহার করে থাকে, অর্থাৎ আমরা যে এক্সপিটা ব্যবহার করে থাকি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সার্ভিস প্যাক 2 সবাই ব্যবহার করে থাকি। কিছু লোক আছে যারা সার্ভিস প্যাক 3 ব্যবহার করে থাকে, আর কিছু আছে যারা মাইক্রোসফট উইন্ডোজ 7 ব্যবহার করে থাকে। তো এই মাইক্রোসফট অফিস 2010টা শুধুমাত্র উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3 এবং উইন্ডোজ 7 এ চালানো যায়, তাই ছাড়া উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 তে চালানো যায় না। খেয়াল রাখতে হবে, আমরা যদি কখনো মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 তে মাইক্রোসফট অফিস 2010টা সেটআপ দিতে যাই, তাহলে একটা মেসেজ দেবে এবং সেখানে বলবে যে এটা উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 এ চালানো যাবে না, এই ধরনের একটা মেসেজ দিয়ে থেমে যাবে। তাই আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে মাইক্রোসফট অফিস 2010 চালানোর জন্য অবশ্যই উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3 অথবা উইন্ডোজ 7 সেটআপ দিতে হবে, তারপর সেখানে মাইক্রোসফট অফিস 2010টা সেটআপ দিতে হবে। আমি এখানে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতেছি এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3 ভার্সন, তাই এখানে মাইক্রোসফট অফিস 2010টা সেটআপ দেওয়া সম্ভব হয়েছে। এখন এখান থেকে কিভাবে মাইক্রোসফট অফিস 2010 এ প্রবেশ করব তাই দেখব। প্রথমে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2010 স্টাইল এক্সপি, এখানে ক্লিক করলাম, প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটা ক্লিক করতে হবে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হবে। এরপরে আমরা ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনে প্রবেশ করি তখন এই ধরনের একটা ইন্টারফেস পাওয়া যায়। উপরে রয়েছে টাইটেল বার, কোন প্রোগ্রামে কাজ করছি সেই প্রোগ্রামটার নাম লেখা থাকে, যেমন এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। এটাকে বলে কুইক অ্যাক্সেস বার, যেখানে এই অ্যাক্সেস বারে বিভিন্ন কমান্ড যোগ করে রাখা যায়, যে কমান্ডগুলো খুব বেশি প্রয়োজন পড়ে এবং দ্রুত সেখানে ক্লিক করে সেই কমান্ডটা প্রয়োগ করা যায়। যেমন এখানে আমি সেভের একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে সেভের বক্সটা চলে আসবে। এভাবে এখানে কুইক অ্যাক্সেস টুলবারে বিভিন্ন কমান্ড যোগ করে রাখা যায়, যে কমান্ডগুলো আমাদের খুব প্রয়োজন পড়ে, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে বেশ কিছু মেনু দেখতে পাচ্ছি, এখানে মোট 8টা মেনু রয়েছে। এই মেনুতে ক্লিক করলে এখানে নিচে যে টুলবারের মতো দেখতে পাচ্ছি এটাকে বলে রিবন। এই প্রতিটা মেনুর জন্য এক একটা রিবন রয়েছে এবং সেই মেনু সম্পর্কিত রিবনটা চলে আসে। এখানে দেখতে পাচ্ছি রিবন চেঞ্জ হচ্ছে যখনই আমি আলাদা মেনুতে যাচ্ছি। এই রিবনটা এভাবে কমান্ডগুলো শুরু হয়েছে মাইক্রোসফট অফিস 2007 ভার্সন থেকে। এর পূর্বে এ ধরনের কোনো রিবন ছিল না, এখানে শুধুমাত্র টুলবার থাকতো এবং মেইন কমান্ডগুলো ছিল মেনুতে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসতো এবং সেখান থেকে অপশনের মাধ্যমে কাজ করতে হতো। কিন্তু মাইক্রোসফট অফিস 2007 থেকে এই অপশনগুলো বাদ দিয়ে সরাসরি একটা রিবনের মধ্যে বিভিন্ন আইকনের দ্বারাই কমান্ডগুলো সেট করে দেওয়া হয়েছে। এখানে প্রথম যে মেনুটা দেখতে পাচ্ছি ফাইল মেনু, এখানে ক্লিক করলে এরকম অপশনগুলো আসে, কিন্তু মাইক্রোসফট অফিস 2007 এ সরাসরি এখানে ক্লিক করলে একটা অপশন সহ মেনু আসতো এবং সেখান থেকে কাজ করতে হতো। এখানে একটা বিরাট পার্থক্য রয়েছে অফিস 2007 এবং 2010 ভার্সনের মধ্যে, আর অন্য জায়গায় এত পার্থক্য তেমন একটা পরিলক্ষিত হয় না। তো এটা হচ্ছে ফাইল মেনু এবং এই ফাইল মেনুতে ক্লিক করলে বিভিন্ন অপশন এভাবে আসে, আর অন্য মেনুতে ক্লিক করলে রিবনটা চেঞ্জ হয় এবং রিবনের মধ্যে বিভিন্ন অপশন চেঞ্জ হয়ে থাকে।
এই রিবনটাকে আমি যদি ছোট করে রাখতে চাই অর্থাৎ মিনিমাইজ করে রাখতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করলেই রিবনটা মিনিমাইজ হয়ে যাবে এবং এক ক্লিক করলে এটা শো করবে। আবার যখন এখানে ক্লিক করব তখন হাইড হয়ে যাবে। আর যদি রিবনটাকে আমি আবার নিয়ে আসতে চাই তাহলে মেনুর উপরে যে ডাবল ক্লিক করলে রিবনটা একদম চলে আসবে। এভাবে এই রিবনটাকে মিনিমাইজ করে রাখা যায়। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ক্রল বার, অর্থাৎ পেজটা তো বেশ বড়, এদিকে পুরো পেজটা এখানে দেখা যাচ্ছে না, স্ক্রল করে করে পেজটাকে দেখতে হয়। আবার যদি আরও অনেক পেজ এই ডকুমেন্টে থাকতো তাহলে সেটা ওই স্ক্রল করে করে নিচের দিকে যে দেখা যেত। আবার যদি ভিউটাকে বড় করি তাহলে নিচেও একটা স্ক্রল বার চলে আসবে। এভাবে ড্র্যাগ করে করে পুরো পেজটাকে দেখতে হবে। এখানে কাজের প্রয়োজনে আমরা রুলারটাও নিয়ে আসি। এই রোলারের টিক চিহ্ন দিলে রোলারটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি উপরে রোলার রয়েছে এবং বাম পাশে রোলার রয়েছে। রোলারটার অবস্থান উপরে এবং বাম পাশে থাকে। আমার অনেক সময় ডকুমেন্টটাকে সেট আপ দেওয়ার জন্য, পরিমাপের জন্য এই রুলারটার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে এখানে থেকে নিয়ে আসা যায়। আর নিচে যে বারটা এটার নাম হলো স্ট্যাটাস বার। এখানে কতগুলো পেজ আছে, আমি কত নম্বর পেজে আছি তা এখান থেকে দেখা যায়। এখান থেকে বিভিন্ন পেজে যাওয়া যায় ক্লিক করে। নিচেরটাকে বলে স্ট্যাটাস বার। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2010 ভার্সনের ইন্টারফেস। এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই উইন্ডোটার ভিউ নিয়ে আলোচনা করব। ভিউ হচ্ছে বিভিন্নভাবে পেজগুলো বা পেজটিকে দেখা। এখানে স্ট্যাটাস বারের নিচে আমি কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে একটা স্লাইডার বার রয়েছে। এটা ডান দিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে ভিউটা বাড়বে, দেখাচ্ছে অনেক বড় হয়ে গেছে। আবার বাম দিকে দিলে কমবে। এখানে কত পার্সেন্ট ভিউ হচ্ছে সেটা দেখাচ্ছে। সাধারণ অবস্থায় আমরা যেটা রাখি সেটা হচ্ছে 100%। এখানে দেখতে পাচ্ছি 100% চলে আসছে। এভাবে এখান থেকে ভিউটা সেট করে দিতে হয়। আবার এখান থেকে বিভিন্ন স্টাইলের ভিউ রয়েছে, সেগুলো সেট করা যায়। এটা হচ্ছে আউটলাইন। এখানে বিভিন্ন ধরনের ভিউ দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউগুলো চেঞ্জ করা যায়। আবার যদি পার্সেন্টের উপরে ভিত্তি করে ভিউ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এখানে বিভিন্ন পার্সেন্ট দেখতে পাচ্ছি। 200% অর্থাৎ ভিউটা ডাবল হয়ে যাবে। এখানে 75% কমে যাবে পেজটা। এখানে বিভিন্ন ধরনের ভিউ আমি দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউটা চেঞ্জ করে দেওয়া যায়। আমি এখান থেকে প্রথমে 200% করি। ওকে, 200% হয়ে গেল ভিউটা। আবার এখানে ক্লিক করে পূর্বের অবস্থা ফিরে যায়, অর্থাৎ 100% করি তাহলে প্রথম অবস্থা যে হয়েছিল সেভাবে চলে আসছে। এখানে ভিউটা মনে রাখতে হবে শুধুমাত্র দেখাটাকে বড় করে, কিন্তু লেখাটা বড় হয় না। যেমন এখানে আমি লিখি ভাই ভাই মাল্টিমিডিয়া, এই কথাটা লিখলাম। এখানে যদি আমি ভিউ বড় করি, 200% করলাম, লেখাটা অনেক বড় হয়ে গেছে। আসলে লেখাটা বড় হয় নাই, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি বড়, কিন্তু যখন আমি কাগজে প্রিন্ট করব তখন দেখা যাবে একই সাইজের আছে, সাইজটা ঠিকই রয়ে গেছে, শুধু ভিউটা অর্থাৎ আমি দেখতে পাবো বড়। এটাই হচ্ছে ভিউ। আবার এটাকে ছোট করে দেই, 100 কমে গেল। এটা হচ্ছে ভিউটা ছোট করলাম, লেখাটা না। আবার এখান থেকে ভিউ মেনুতে গিয়ে বিভিন্ন ধরনের ভিউ করা যায়। এখানে যে ভিউগুলো আমি দেখালাম এই ভিউগুলো এখানে রয়েছে। প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং এভাবে আসবে, ক্লোজে ক্লিক করতে হবে। ওয়েব লেআউট, ওয়েব লেআউট এভাবে আসবে, অর্থাৎ ওয়েব পেজে যেভাবে দেখা যায় সেভাবে। আউটলাইন এভাবে আসবে, ক্লোজ আউটলাইন উইন্ডো, তারপর ড্রাফট, এভাবে বিভিন্ন ভিউ এই অংশ থেকে চেঞ্জ করা যায়। আর এখানে দেখতে পাচ্ছি রোলার, এটা টিক চিহ্ন বাদ দিলে রোলারটা উঠে যাবে, আবার টিক চিহ্নটা দিলে রোলারটা চলে আসবে। এটা হচ্ছে গ্রিড লাইন। যদি কখনো কোনো ড্রয়িং করি অ্যাকুরেট সাইজ নিয়ে, সেক্ষেত্রে গ্রিড লাইনের প্রয়োজন হয়। এটা প্রিন্টে আসে না। এভাবে গ্রিড লাইন নিয়ে এখানে কোনো ড্রয়িং করতে পারি। আবার এটাকে তুলে দিলাম। নেভিগেশন প্যান, এটা ক্লিক করে এই প্যানটা নিয়ে আসতে পারি। এই প্যানে বিভিন্ন তথ্য থাকে, কোন ফাইলগুলো আমি কাজ করছি কীভাবে, এগুলো বা কোনো কিছু কাট কপি করলেও সেই যে জিনিসগুলো আমি কাট কপি করবো সেগুলো এখানে চলে আসবে। এখানে ক্রস করে বাদ দেওয়া যায়, অথবা এখানে ক্লিক করে এটাকে বাদ দিতে হয়। জুম, এটা আমরা এখানে ক্লিক করে দেখেছিলাম।
এখান থেকে জুম বাড়ানো কমানো। এখানে যদি জুমটাকে বাড়ানো কমানো হয়, যে অবস্থায় থাকুক না কেন সেটাকে 100% আনার জন্য এটা ক্লিক করলে 100% চলে আসবে। অন পেজ, একসাথে শুধুমাত্র একটা পেজ দেখা যাবে। যদি আমি পাশাপাশি দুইটা পেজ একসঙ্গে দেখতে চাই তাহলে 2 পেজে ক্লিক করতে হবে। এখানে যেহেতু আমার একটা পেজ তাই আরেকটা পেজ দেখাচ্ছে না। আমি ওয়ান পেজে যে কন্ট্রোল এন্টার চেপে আরেকটা পেজ তৈরি করি। এবার এটাকে 2 পেজ দেই, তাহলে দেখা যাবে দুইটা পেজ পাশাপাশি একসঙ্গে দেখা যাচ্ছে। এভাবে 2 পেজ একসাথে দেখা যায়। এখানে ক্লিক করে পেজ ওয়াইড, এখানে একদম এই বাম পাশ এবং ডান পাশ পরিপূর্ণ করে পেজ ওয়াইডটা সেট করা যায়। এখানেও পেজটা ঠিকই রয়েছে কিন্তু ভিউটাকে বড় করে দিয়েছে, ডান বামে সরিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এই উইন্ডোটার। নিউ উইন্ডো, নতুন উইন্ডোতে চলে আসলাম। নতুন উইন্ডোতে আসার জন্য অর্থাৎ আমি হোম মেনুতে চলে আসলাম। এটা হচ্ছে অ্যারেঞ্জ অল। এখানে দুইটা ভিউ একসঙ্গে করতেছে। এরকম যদি দুইটা ভিউ একসঙ্গে করতে চাই দুইটা ডকুমেন্টে একই জিনিস, তাহলে এভাবে অ্যারেঞ্জ অল দিয়ে করা যায়। এখানে দেখতে পাচ্ছি এটা ডকুমেন্ট 2, এটা ডকুমেন্ট 1। মনে হচ্ছে দুইটাই এক, কিন্তু আসলে এক নয়। এবার স্প্লিট, যদি এই উইন্ডোটাকে মাঝখান থেকে স্প্লিট করতে চাই ক্লিক করলাম, স্প্লিট হয়ে গেল। এবার এখানে একটা পেজ এবং এখানে একটা পেজ, অর্থাৎ একটা ডকুমেন্টের দুইটা অংশ, এটা স্প্লিট হয়েছে এবং এখানে আরেকটা থাকবে। এটা উপর নিচ করে এই পেজগুলো দেখতে পারি। এবার এখান থেকে দেখাবে দুইটা একসঙ্গে যদি অনেক সময় কম্পেয়ার করার প্রয়োজন পড়ে কোনো লেখা, সেক্ষেত্রে এটাকে স্প্লিট করে নেওয়া ভালো। রিমুভ স্প্লিটে ক্লিক করে পূর্বের অবস্থায় যেতে হবে। এভাবে ভিউয়ের বিভিন্ন কমান্ডের মাধ্যমে উইন্ডোটাকে বিভিন্নভাবে ভিউ করা যায়। আমি এখানে কুইক অ্যাক্সেস টুলবারটা নিয়ে আলোচনা করব। উপরে বাম পাশে যে টুলবারটা থাকে এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সাধারণ অবস্থায় 3টা বাটন দেখা যায়। একটা হচ্ছে সেভ, আনডু, রেডু। এখানে একটা ড্রপ ডাউন কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করে আমি আরও অপশন এখানে যোগ করে দিতে পারি। যেমন আমি যদি এখানে ওপেনটা যোগ করতে চাই তাহলে ওপেনে ক্লিক করলে এখানে ওপেন আইকনটা চলে আসবে। এখান থেকে ক্লিক করে কোনো ফাইলকে ওপেন করা যাবে। আবার এখানে ক্লিক করে ড্র টেবিলটা আমি দিয়ে দিলাম, ড্র টেবিলটা চলে আসলো। এভাবে এখানে এই অপশনগুলো যোগ করা যায়। আবার বাদ দেওয়ার জন্য যেটা বাদ দেবো সেটা ক্লিক করে আবার টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, তাহলে সেটা বাদ যাবে। এভাবে বিভিন্ন বাটন এখানে যোগ করা যায় এবং বাদ দেওয়া যায়। এটাকে যদি আমি রিবনের নিচে আনতে চাই, অর্থাৎ এটা তো রিবনের উপরে রয়েছে, এটাকে যদি আমি এখানে সেট করতে চাই রিবনের নিচে, তাহলে এখানে ক্লিক করে শো বিলো দ্য রিবন এটা ক্লিক করতে হবে, তাহলে নিচে চলে আসবে। দেখতে পাচ্ছি এটা এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত হয়ে গিয়েছে। এখানে ক্লিক করে কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ করে বিভিন্ন কমান্ড এখান থেকে ওখানে যোগ করা যায়। যেমন এখানে আমি চাচ্ছি ফন্ট, এটাকে আমি যোগ করব, তাহলে এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করলাম। ওকে, ফন্টটা চলে আসলে এখান থেকে চয়েস করে নেওয়া যাবে ফন্টটা। এভাবে কাস্টমাইজ করে আমার প্রয়োজন মতো এখান থেকে যে কোনো অপশন অ্যাড করে নিয়ে যেতে পারি কুইক অ্যাক্সেস টুলবারে। আবার যদি এটাকে বাদ দিতে চাই এখানে রাইট ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করতে হবে এবং এখান থেকে যেটা বাদ দেবো সেটা নির্বাচন করে রিমুভে ক্লিক করতে হবে। ওকে, তাহলে এখানে সে ফন্টটা ছিল সেটা বাদ হয়ে গিয়েছে। আবার এটাকে যদি আমি মেনুর উপরে নিয়ে যেতে চাই তাহলে রাইট ক্লিক করে শো অ্যাক্সেস টুলবার অ্যাবভ দ্য রিবন এখানে ক্লিক করতে হবে। এভাবে এই কুইক অ্যাক্সেস টুলবারটায় বিভিন্ন বাটন যুক্ত করে সহজে এখান থেকে কমান্ডগুলো অ্যাক্সেস করা যায়। এখানে আমি মিনি টুলবারটা নিয়ে আলোচনা করব। মিনি টুলবার হচ্ছে কোনো কিছু লেখার পর সেটাকে নির্বাচন করলেই পাশে একটা মিনি টুলবার দেখা যায় এবং সেটার মাধ্যমে টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। আমি এখানে লিখি ভাই ভাই মাল্টিমিডিয়া কথাটা।
এটাকে নির্বাচন করি এবং মাউসটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা টুলবার দেখতে পাবো যোগ হয়েছে। অটোমেটিকলি এই টুলবারটা চলে আসবে। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। আমি এরিয়াল ব্ল্যাক করলাম। এখান থেকে ফন্টের সাইজটা বড় ছোট করা যাবে। এটা সাইজ বড় করা যাবে ক্লিক করে করে, এটাকে ছোট করা যাবে। এটা যদি প্যারাগ্রাফ হতো তাহলে প্যারাগ্রাফের ইন্ডেন্টটা এভাবে ডানে বামে করা যেত। এটা বোল্ড করা যাবে, ইটালিক, মাথাটা বাঁকা, আন্ডারলাইন, নিচেতে দাগ, এবং লেখাটাকে সেন্টারে নিয়ে আসলাম। এটা হাইলাইট কালার, যদি হাইলাইট করতে চাই কোনো কালার দিয়ে, আবার তুলে দেওয়ার জন্য নো কালার, আবার নির্বাচন করে ফন্টটার কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। এখানে ফরম্যাট পেইন্টারে কাজ করা যাবে, তাতে একই লেখার অনুরূপ আরেকটা তৈরি করা যাবে। এটা হচ্ছে মিনি টুলবার। মিনি টুলবারটা আসে কোনো লেখাকে লিখে সেটাকে নির্বাচন করার পর যখন মাউসটা ছেড়ে দেয় তখন এই মিনি টুলবারটা চলে আসে এবং এই মিনি টুলবারের মাধ্যমে সেই টেক্সটটাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। এটা হচ্ছে মিনি টুলবার। এখানে আমি মাইক্রোসফটের একটা ডিফল্ট সেটিং ওয়ার্ড অপশনস, সেটা নিয়ে আলোচনা করব। এর ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, কিন্তু এই ওয়ার্ড অপশনের ভিতরে যে কাজগুলো করা হয় এটা যেহেতু ডিফল্ট সেটিং পরিবর্তন করে দেয়, তাই এখানে খুব সাবধানে জেনে কোনো অপশনে কাজ করা ভালো, না হলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। ওয়ার্ড অপশনসটা থাকে ফাইল মেনুর ভিতরে, তাই ফাইল মেনুতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষের আগেরটি রয়েছে অপশনস, এটাই হচ্ছে ওয়ার্ড অপশনস। এখানে ক্লিক করলাম। এই ডায়লগ বক্সে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অপশন রয়েছে। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা অপশন নিয়ে আমি আলোচনা করব। তো আমি পূর্বে বলেছি এখানে না জেনে কোনো অপশনে ক্লিক করা বা টিক চিহ্ন দেওয়া বা উঠিয়ে দেওয়া ঠিক না। আর যদি এগুলো টেস্ট করতে চান তাহলে যে টিক চিহ্নটা বা যে চেক বক্স আর টিক চিহ্নটা উঠানো হয়েছে সেটা খেয়াল রাখতে হবে এবং পরবর্তী আবার দিয়ে দিতে হবে, অথবা যদি টিক চিহ্ন না থাকে যদি দেই পরবর্তী আবার উঠিয়ে দিতে হবে ওই জায়গায়, যে এটা খেয়াল রেখে তারপর প্র্যাকটিস করা ভালো। আমি এখানে দেখতে পাচ্ছি শো মিনি টুলবার অন সিলেকশন, এই চেক বক্সে টিক চিহ্নটা রয়েছে। এর অর্থ হচ্ছে যখন সিলেক্ট করব তখন একটা মিনি টুলবার সেখানে আসবে। আমি এটা প্রথম দেখে আসি। এখানে আমি লিখি ভাই ভাই মাল্টিমিডিয়া। এটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যখন মাউসটি ছেড়ে দিব তখন একটা টুলবার দেখতে পাচ্ছি এখানে চলে আসছে, অর্থাৎ টেক্সট ফরম্যাটিং এর একটা টুলবার। ফন্ট চেঞ্জ করা যায়, ফন্টের সাইজ চেঞ্জ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, পেস্ট, স্পেশাল, এগুলো অনেকগুলো অপশন নিয়ে এখানে একটা ছোট টুলবার চলে আসবে এবং এখান থেকে তাৎক্ষণিকভাবে এখান থেকে বিভিন্ন পরিবর্তন আমি করতে পারবো। এটা হচ্ছে মিনি টুলবার, অর্থাৎ সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে এই মিনি টুলবারটা চলে আসে। কিন্তু যদি আমি ওখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দেই, টিক চিহ্নটা উঠিয়ে দিলাম, ওকে, এক্ষেত্রে এখানে সিলেক্ট করলে মিনি টুলবারটা আসবে না। তাহলে এটা হচ্ছে মিনি টুলবার আনা না আনার জন্য এই চেক বক্সে টিক চিহ্ন দিতে হয় অথবা বাদ দিতে হয়। আমি এখানে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু ড্রয়িং করে সেটাকে প্রিন্ট করা যায় এবং আবার প্রিন্টটা বাদ দেওয়া যায়। এখানে আমি একটা ড্রয়িং করি, একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম। করার পর এখন আমি ফাইল মেনুতে যাই, এখানে প্রিন্টে ক্লিক করলে দেখা যাবে এই অবস্থায় যদি আমি প্রিন্ট করি তাহলে এই ড্রয়িংটা প্রিন্ট হবে। কিন্তু যদি এমন হয় যে আমি কোনো ড্রয়িংকে দেখবো কিন্তু প্রিন্ট করব না, কিন্তু এখানে দেখতে পাবো লেখার পাশে ড্রয়িংটা আছে, আমি প্রিন্ট করতে চাচ্ছি না ড্রয়িংটা, তাহলে এই অপশনস এ গিয়ে ডিসপ্লে, এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড, এই চেক বক্সে একটা টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটা তুলে দেই, ওকে। এবার ফাইল থেকে প্রিন্টে যাই, তাহলে দেখতে পাচ্ছি এই ডকুমেন্টে যে রেক্ট্যাঙ্গেলটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে প্রিন্টে আসবে না। অর্থাৎ এখানে যদি এই টিক চিহ্নটা না থাকে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো ড্রয়িং করি সেটা প্রিন্ট হবে না। আর যদি আমি এখানে টিক চিহ্নটা দেই তাহলে এখানে যে ড্রয়িংগুলো আমি
আঁকবো সেটা কাগজে প্রিন্ট হবে। ডিফল্ট অবস্থায় এখানে টিক চিহ্নটা থাকে, তাই এখান থেকে আমরা এভাবে কোনো ড্রয়িংকে প্রিন্ট করতে পারি অথবা বাদ দিতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ তৈরি করা কোনো ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সনে ওপেন করা যাবে, কিন্তু এর পূর্ববর্তী ভার্সন অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড 2003, মাইক্রোসফট ওয়ার্ড 2000, মাইক্রোসফট ওয়ার্ড এক্সপি এগুলোতে ওপেন করা যাবে না। অর্থাৎ মাইক্রোসফট 2007 এবং মাইক্রোসফট 2010 এই দুইটার মধ্যে যে কোনোটায় কোনো ফাইল তৈরি করলে অপরটিতে খুলবে, কিন্তু এর পূর্ববর্তী ভার্সনে অর্থাৎ সর্বশেষ মাইক্রোসফট 2003 পর্যন্ত যে ভার্সনগুলো রয়েছে সেইগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড 2007 অথবা 2010-এ তৈরি করা কোনো ফাইল খুলবে না। সেক্ষেত্রে এখানে আমি একটা অপশন চেঞ্জ করে দিতে পারি, তাহলে এই ফাইলটা সেখানেও খুলবে। ফাইল মেনু থেকে অপশনসে গিয়ে এখানে সেভে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি সেভ ফাইলস ইন দিস ফরম্যাট, ওয়ার্ড ডকুমেন্ট start.docx। কম্পিউটার কোনটা কোন প্রোগ্রামের ফাইল সেটা নির্ধারণ করে এর এক্সটেনশন দিয়ে। এই .docx হচ্ছে এক্সটেনশন। এরকম প্রত্যেকটা ফাইলেরই একটা এক্সটেনশন থাকে, যেটা সাধারণ অবস্থা আমরা দেখতে পাই না। তো এই এক্সটেনশনগুলো নির্ধারণ করে থাকে সেটা কোন ধরনের ফাইল। আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল তৈরি করলাম, সেখানে যখন আমি ডাবল ক্লিক করব সেটা মাইক্রোসফট ওয়ার্ডেই খুলে, অন্য প্রোগ্রামে খুলে না। আবার এক্সেলের ফাইলে যখন আমি ডাবল ক্লিক করি সেটা এক্সেলেই খুলে। এর অর্থ সে ওইটা জানে যে এটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, এটা এক্সেলের ফাইল, আর এটা জানে হচ্ছে এই এক্সটেনশন দিয়ে। যেমন এক্সেলের এক্সটেনশন হচ্ছে .xlsx। এখন প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং 2010-এ তৈরি করা ফাইলগুলো কেন পূর্ববর্তী ভার্সনগুলো চিনে না? তার কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং 2010-এর এক্সটেনশন আছে .docx, কিন্তু এর পূর্ববর্তী ভার্সনগুলোর এক্সটেনশন আছে .doc, সেক্ষেত্রে x নাই। আমি একটু দেখি, এখানে ক্লিক করে অন্যান্য ভার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে .docx, কিন্তু এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট, এখানে আছে .doc, এখানে কিন্তু এই এক্সটা নেই। এই জন্য যখন আমি ডাবল ক্লিক করব তখন সে মাইক্রোসফট ওয়ার্ড পূর্ববর্তী ভার্সনগুলোতে খুলতে পারবে না, কারণ এর এক্সটেনশন আলাদা। আমি যদি এখান থেকে সেভ ফাইলের ফরম্যাটটা এটা চেঞ্জ করে দিয়ে আসি, অর্থাৎ 97 থেকে 2003, তাহলে এখানে যে ফাইলগুলো আমি তৈরি করব 97 থেকে এ পর্যন্ত যতগুলো ভার্সন আছে অর্থাৎ 97, 2000, XP 2003, 2007, 2010 সব ভার্সনে এই ফাইলটা খুলবে। এখন প্রশ্ন আছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং 2010-এ তৈরি করা কোনো ফাইল পূর্ববর্তী ভার্সনগুলোতে খুলবে না, কিন্তু পূর্ববর্তী ভার্সনগুলোয় তৈরি করা কোনো ফাইল মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং 2010-এ খুলবে কিনা? হ্যাঁ, পূর্ববর্তী ভার্সনগুলোতে তৈরি করা যে ফাইলগুলো সেগুলো আবার এই 2007 এবং 2010-এ খুলবে। অর্থাৎ 2007 এবং 10-এ তৈরি করা কোনো ফাইল পূর্ববর্তী ভার্সনে খুলবে না, কিন্তু পূর্ববর্তী ভার্সনগুলোতে তৈরি করা সমস্ত ফাইল 2007 এবং 2010-এ খুলবে। তো আমি এখানে এইটাই চয়েস করে দিলাম। তাহলে এখন এখানে আমি যে ফাইলটা তৈরি করব সেটা এক্সটেনশন .doc দিয়ে দিবে, এক্স আর দিবে না। সেজন্য এই ফাইলটা 97 থেকে এ পর্যন্ত যতগুলো ভার্সন আছে সব ভার্সনেই খুলবে। তো এভাবে আমি এখান থেকে এই ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। এবং আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো ফাইল আমি সেভ করব তখন সেটা মাই ডকুমেন্টসে যে সেভ হয় অটোমেটিক্যালি। ওকে দিয়ে আমি টেস্ট করে দেখি, সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছি মাই ডকুমেন্টে সেভ হয়। মাই ডকুমেন্টের অবস্থান থাকে সি ড্রাইভের ভিতর। তো অনেক সময় কোনো কারণে উইন্ডোজের সমস্যার কারণে বা বিভিন্ন কারণে কম্পিউটার ফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সি ড্রাইভে যত ফাইল থাকবে সে সব ফাইলগুলো মুছে দেবে। তো আমি যদি মাই ডকুমেন্টসে সব ফাইলগুলো সেভ করি আমার প্রয়োজনীয় ফাইলগুলো, তাহলে যখন আমি কম্পিউটার সি ড্রাইভটা ফরম্যাট দেবো সব ফাইলগুলো চলে যাবে।
অর্থাৎ মুছে যাবে। এই জন্য কোনো গুরুত্বপূর্ণ ফাইলকে সি ড্রাইভে না রাখাই ভালো, অন্য ড্রাইভে রেখে দেওয়া ভালো। সেক্ষেত্রে এখান থেকে আমি ডিফল্ট সেটিংটা পরিবর্তন করতে পারি। আমি এখানে ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করেছি জাহিদ নামে, দেখতে পাচ্ছি জাহিদ নামে একটা ফোল্ডার রয়েছে, এর ভিতরে কিছুই নেই। আমি এই ফোল্ডারটাকে চিনিয়ে দেবো, অর্থাৎ আমি যখন সেভ করব সমস্ত ফাইলগুলো এই ফোল্ডারের মধ্যে চলে যাবে। তাহলে এখান থেকে ফাইলে গিয়ে অপশনসে গিয়ে সেভ, এখান থেকে আমি চয়েস করে দেই কম্পিউটার ডি ড্রাইভ জাহিদ। আমি এই ফোল্ডারটাকে এখানে চিনিয়ে দিয়ে আসলাম। ওকে, এখন যদি এখানে কোনো ফাইল লিখে আমি সংরক্ষণ করতে চাই তাহলে এখানে সেভে ক্লিক করলে দেখা যাবে সেই জাহিদ ফোল্ডারটা চলে আসছে ডি ড্রাইভের ভিতরে, অটোমেটিক সেট হয়ে গেল। এখন আমি যে ফাইলটা এখানে সেভ করি না কেন সে ফাইলটা অটোমেটিক্যালি ডি ড্রাইভের জাহিদ ফোল্ডারের ভিতরে যে সেভ হবে। এখানে আমি টেক্সট বাউন্ডারিজ অপশনটা নিয়ে আলোচনা করব। টেক্সট বাউন্ডারিজ হচ্ছে আমি এখানে যে মার্জিনটা দিয়েছি এই মার্জিনটা বাদ দিয়ে যে জায়গাটা সেখানে একটা বাউন্ডারিজ দেয়া। অনেকে এই বাউন্ডারি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে লেখার সময়, যাতে করে সে সহজে বুঝতে পারে যে বাউন্ডারি কতটুকুন রয়েছে। এটা কিভাবে এই অপশনস থেকে নিয়ে আসতে হয় সেটা আমি এখানে দেখাবো। টেক্সট বাউন্ডারিজ দেওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হবে, অপশনসে ক্লিক, এখান থেকে অ্যাডভান্সড এ ক্লিক করতে হবে এবং নিচের দিকে ড্র্যাগ করে গিয়ে শো টেক্সট বাউন্ডারিজ চেক বক্সে টিক চিহ্নটা দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে দেখা গেল মার্জিন বাদ দিয়ে যে যেটুকুন জায়গায় আমি লিখবো সেই জায়গাটুকুন বাউন্ডারিজ দিয়ে দিয়েছে। এটা প্রিন্টে আসবে না, শুধু ইউজারের সতর্কতার জন্য বা ইউজারকে সঠিকভাবে টেক্সট এরিয়াটুকুন দেখানোর জন্য এটা দেওয়া হয়ে থাকে। আবার যদি এটা তুলে দিতে চাই ফাইল মেনু থেকে অপশনসে গিয়ে অ্যাডভান্সড, এখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। ওকে, তাহলে টেক্সট বাউন্ডারিজটা উঠে গেল। এভাবে টেক্সট বাউন্ডারিজ দেওয়া যায় এবং তুলে দেওয়া যায়। এখানে আমি দেখাবো এই রিবনগুলো এই কোনো ট্যাবকে অর্থাৎ কোনো মেনুর নাম যদি আমি পরিবর্তন করতে চাই বা কোনো কাস্টমাইজ করতে চাই তাহলে কিভাবে করতে হবে। এটা করার জন্য ফাইল মেনু থেকে অপশনসে ক্লিক করতে হবে এবং এখান থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মেইন ট্যাব, অর্থাৎ মেইন ট্যাবটা চলে আসছে। এখানে মেনুগুলোর নাম রয়েছে অর্থাৎ ট্যাবগুলোর নাম রয়েছে। এখানে যে মেনুগুলো এটা মূলত ট্যাব নামে এখানে ব্যবহার করা হয়। এই ট্যাবগুলো দেখতে পাচ্ছি এবং ট্যাবের আন্ডারে যে অংশগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসছে। যেমন হোম ট্যাবে রয়েছে ক্লিপবোর্ড, এখানে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ স্টাইল, ফন্ট, প্যারাগ্রাফ স্টাইল, এরকম যে অংশগুলো আলাদা আলাদা করা রয়েছে সেই অংশগুলোর নাম এখানে চলে আসছে। এগুলোকে কাস্টমাইজ করা যায়। যদি কোনোটা আমি রিমুভ করতে চাই এখানে ক্লিক করে রিমুভ করে দিলে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ করলাম, দেখতে পাচ্ছি এটা রিমুভ হয়ে গিয়েছে। এবার ওকেতে ক্লিক করলে দেখতে পাবো এখানে যে এডিটিং অংশটা এটা থাকবে না, এডিটিং অংশটা নেই কারণ এখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। আবার যদি আমি অ্যাড করতে চাই ফাইলে যে এখান থেকে অপশনসে ক্লিক করতে হবে, কাস্টমাইজ রিবনস, এবং এখান থেকে আমি মেইন ট্যাবসটা নিয়ে আসি এবং এখানে গিয়ে এডিটিংয়ে ক্লিক করে অ্যাড করে দেই। তাহলে এখানে আবার চলে আসবে, দেখতে পাচ্ছি এডিটিং অংশটুকু চলে আসছে। এভাবে কোনো ট্যাবের কোনো অংশকে আমি বাদ দিতে পারি কাস্টমাইজ রিবনের মাধ্যমে। আবার যদি এখান থেকে কোনো রিবনের কোনো ট্যাবের নাম পরিবর্তন করতে চাই তাহলে সেই ট্যাবে ক্লিক করে এখান থেকে রিনেম করে দিতে হবে। এখানে রিনেম করে দেই ইনসার্ট অবজেক্ট। ওকে ওকে, তাহলে দেখা গেল ইনসার্ট অবজেক্ট নামে চলে আসছে, নাম পরিবর্তন হয়ে গিয়েছে। আবার পূর্বের অবস্থা যাওয়ার জন্য ওখানে ওটাকে চেঞ্জ করে দেই। আমি ইনসার্ট অবজেক্ট নির্বাচন করে রিনেম
এখানে অবজেক্টটা কেটে দেই, শুধু ইনসার্ট থাকলো। ওকে ওকে, তাহলে শুধু ইনসার্ট হয়ে গিয়েছে। এভাবে কোনো ট্যাবের নাম পরিবর্তন করা যায়। আবার যদি নতুন কোনো ট্যাব আমি যোগ করতে চাই, দেখা গেল আমি আমার কিছু প্রয়োজনীয় অংশ নিয়ে আমি আর একটা নতুন ট্যাব তৈরি করব, তাহলে এখান থেকে অপশনসে গিয়ে কাস্টমাইজ রিবনস, এখানে নিউ ট্যাবে ক্লিক করতে হবে। আমি নিউ ট্যাবটার নাম দিই, এখানে আমার নিজের নামে দেই জাহিদ ট্যাব, কারণ আমি আমার প্রয়োজনীয় কিছু অংশ নিয়ে আমি এটা তৈরি করতে যাচ্ছি, তাই এটা তৈরি করলাম। ওকে, এবার নিউ গ্রুপ, এখানে রিনেম। ডিসপ্লে নেমটা কি হবে, এখানে একটা নাম লিখে দেই এবং এখানে ডিসপ্লে একটা সিম্বল চয়েস করি, এখানে লিখে দিলাম ফন্ট। ওকে, ফন্টটা চলে আসছে। এখানে আমি নামটা চেঞ্জ করলাম এবং এর ভিতরে একটা কমান্ড দিয়ে দিতে চাই। আমি ফন্টটা এখানে নিয়ে আসতে চাই, এখানে চয়েস করে এখান থেকে ফন্টটাকে ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে ফন্টে ক্লিক করলে ফন্ট অংশটা এখানে চলে আসবে। এভাবে আমি আরো কমান্ড এখানে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে দেখব জাহিদ ট্যাব নামে একটা ট্যাব চলে আসছে এবং এখানে ফন্ট নামে এটা যোগ হয়ে গেছে। আমি এখানে নাম দিয়েছিলাম ফন্ট এবং একটা কমান্ড দিয়েছি ফন্ট, এখানে চলে আসছে। এভাবে কোনো ট্যাবকে এখানে সেট করা যায়। আবার এটাকে বাদ দেওয়ার জন্য ফাইলে গিয়ে অপশনস, কাস্টমাইজ রিবনস, এখান থেকে জাহিদ ট্যাবটা নির্বাচন করে রিমুভে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখা গেল জাহিদ ট্যাবের সেটা এখানে নাই। এভাবে এই ট্যাবগুলোকে কাস্টমাইজেশন করা যায় এই অপশনসের মাধ্যমে।